প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। ইতিমধ্যে আমরা চলতরিত অধ্যায় শেষ করেছি। আজ পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নবম অধ্যায়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় পরমাণুর মডেল। আমরা প্রথমে রাদারফোর্ডের পরমাণু মডেল আলোচনা করব। বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণিকার বিক্ষেপণ এবং প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে পরমাণুর একটি মডেল উপস্থাপন করেন। একে রাদারফোর্ডের পরমাণু মডেল বলে। পরমাণুর অভ্যন্তরীণ গঠনকে একটি ক্ষুদ্র সৌরজগতের সাথে তুলনা করা হয়। এই জন্য একে রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। তার প্রস্তাবিত অ্যাটম মডেলকে নিম্নরূপে বর্ণনা করা যায়। পরমাণুর অভ্যন্তরে তার কেন্দ্রস্থলে অতিশয় ক্ষুদ্র পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস অবস্থিত। এটি ধনাত্মক চার্জযুক্ত। পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জই নিউক্লিয়াসে পুঞ্জীভূত এবং নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর। নিউক্লিয়াসের আয়তন পরমাণুর মোট আয়তনের তুলনায় অতি নগণ্য। পরমাণুতে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যা এবং প্রোটন সংখ্যার পরস্পর সমান। ঋণাত্মক চার্জিত ইলেকট্রন দ্বারা নিউক্লিয়াসকে পরিবেষ্টিত থাকে, তাই পরমাণু আধান নিরপেক্ষ। পরমাণুর ভিতরে সৌরজগতের সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহমণ্ডলীর মতো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে দ্রুত গতিতে সর্বদা ঘূর্ণায়মান এবং ধনাত্মক নিউক্লিয়াস ও ঋণাত্মক ইলেকট্রনের মধ্যকার স্থির তড়িৎ আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল ও ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে সৌরজগতের গঠনের সাদৃশ্য থাকে। সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য, গ্রহগুলো তার চারিদিকে ঘুরে। তেমনি পরমাণুর কেন্দ্র আছে নিউক্লিয়াস, ইলেকট্রনগুলো এর চারিদিকে ঘুরে। সৌরজগতের প্রায় সমগ্র ভরেই সূর্যে কেন্দ্রীভূত, তেমনি পরমাণুর প্রায় সমগ্র ভরেই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। সৌরজগতের সাপেক্ষে সূর্যের আয়তন অতি নগণ্য, তেমনি পরমাণুর সাপেক্ষে নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। সৌরজগতের আয়তনের অধিকাংশ শূন্যস্থান, তেমনি পরমাণুর অধিকাংশ স্থান শূন্য। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্র দেখতে পাচ্ছি। আমরা এত সময় যে আলোচনা করেছি তারই চিত্র রাদারফোর্ড পরমাণু মডেল আর সৌর মডেল। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি নিউটনের মাধ্যাকর্ষণ ও গতিসূত্রের উপর প্রতিষ্ঠিত। নিউটনের মাধ্যাকর্ষণ ও গতিসূত্র কেবল তড়িৎ চার্জ নিরপেক্ষ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, তড়িৎ চার্জযুক্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ ইলেকট্রন ঋণাত্মক ও নিউক্লিয়াস ধনাত্মক চার্জধর্মী। আবার গ্রহমণ্ডলীতে পরস্পরের মধ্যে আকর্ষণ বল রয়েছে, অথচ ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করে। সূর্য গ্রহগুলোর মধ্যে আকর্ষণ বল হলো মহাকর্ষ বল, কিন্তু নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার কেন্দ্রমুখী বল হলো স্থির তড়িৎ আকর্ষণ বল। এই উভয় বলের প্রকৃতি ভিন্ন বলে এদের মধ্যে তুলনা চলে না। ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে ঘূর্ণায়মান তড়িৎ চার্জযুক্ত ইলেকট্রনের পক্ষে অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করা স্বাভাবিক। কাজেই ইলেকট্রনের কক্ষপথে ব্যাসার্ধ ক্রমশ সর্পিল আকারে হ্রাস পেতে থাকবে এবং পরিশেষে
নিউক্লিয়াস পতিত হবে, ফলে রাদারফোর্ডের পরমাণু মডেল অর্থহীন হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো আলোচনা করলাম। এরপরে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করেন, যেটি বোরের পরমাণু মডেল নামে পরিচিত। রাদারফোর্ডের পরমাণু মডেলের উল্লিখিত সীমাবদ্ধতাগুলো দূরীকরণার্থে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে প্লাঙ্ক ও আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব এবং ক্লাসিক্যাল তত্ত্ব প্রয়োগ করে পরমাণু মডেলের একটি নতুন চিত্র উপস্থাপন করেন বিজ্ঞানী বোর, এবং 1922 সালে আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এটি তার বিখ্যাত হাইড্রোজেন পরমাণু মডেল, যাকে তার নাম অনুসারে বোর মডেল বলা হয়। বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলকে নিম্নলিখিত স্বীকার্যগুলির উপর প্রতিষ্ঠিত করেছেন। প্রথম স্বীকার্য, পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে সর্বদা আবর্তন করে। এই আবর্তনকালে ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ করে না এবং কোনো শক্তি শোষণও করে না। এইসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রনগুলো নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। এই শক্তি বিভিন্ন কক্ষপথের জন্য বিভিন্ন হয়। নিউক্লিয়াসের নিকটের কক্ষপথে ইলেকট্রন অপেক্ষা দূরের কক্ষপথে ইলেকট্রনের শক্তি বেশি থাকে। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় স্বীকার্যটি বলছি। ইলেকট্রন সমূহ ইচ্ছামতো যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না। এটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণমান ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়। এখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক। এরপরে তৃতীয় স্বীকার্য, ইলেকট্রন শুধুমাত্র লাফ দিয়ে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর গমন করতে পারে। ইলেকট্রনের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করলে নির্দিষ্ট কোয়ান্টাম পরিমাণ শক্তি বিকিরণ করে, এবং নির্দিষ্ট নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তির গমন করলে ঠিক নির্দিষ্ট কোয়ান্টাম পরিমাণ শক্তি শোষণ করে। এই বিকৃত বা শোষিত শক্তির পরিমাণ ওই দুটি কক্ষপথের শক্তির বিয়োগফলের সমান, এবং এর মান এক কোয়ান্টাম বা ফোটনের শক্তির সমান, অর্থাৎ h/nu এর সমান। তাহলে বিকিরিত বা শোষিত শক্তি যদি E হয়, উচ্চ কক্ষপথের শক্তি EF এবং নিম্ন কক্ষপথের শক্তি EI হয়, তাহলে লেখা যায় E সমান EF ডিফারেন্স অফ EI, বা EF ডিফারেন্স অফ EI ইকুয়াল টু HF। এই সমীকরণ দ্বারা শক্তি শোষিত হওয়া বা বিকৃত শক্তির পরিমাণ এবং কম্পাঙ্ক নির্ণয় করা যায়। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বোরের পরমাণু মডেলের বৈশিষ্ট্য আলোচনা করি। নাম্বার 1, পরমাণুর কেন্দ্রস্থলে পজিটিভ চার্জ বিদ্যমান। নিউক্লিয়াসকে কেন্দ্র করে নেগেটিভ চার্জের ইলেকট্রন সমূহ আবর্তনরত। 2, ইলেকট্রনের সমূহ শক্তি বিকিরণ করে না। 3, শুধু উচ্চতর কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে ইলেকট্রনের লাফ দেওয়ার কারণে বিকিরণ হয় এবং তা বিচ্ছিন্ন। 4, আবর্তনরত ইলেকট্রন সমূহ কৌণিক ভরবেগের মান কোয়ান্টায়িত। 5, পরমাণুর স্থায়িত্ব
বিনিষ্ট হয় না। আমরা বোরের পরমাণু মডেলের 3টা স্বীকার্য পড়লাম এবং এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এখান থেকে আমরা আলোচনা করব বোরের পরমাণু মডেলের ব্যর্থতা বা সীমাবদ্ধতাগুলি। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আলোচনা করছি। বিজ্ঞানী বোর পরমাণু মডেলের বৈপ্লবিক সাফল্য থাকা সত্ত্বেও কিছুটা ব্যর্থতা দেখা যায়। ব্যর্থতাসমূহ নিম্নে বর্ণিত হলো। 1. বোর পরমাণু মডেল শুধু সরল পরমাণুর ক্ষেত্রে অর্থাৎ হাইড্রোজেনের মতো একটি ইলেকট্রন পরিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। 2. বর্ণালী রেখার তীব্রতা এই মডেলের সাহায্যে বের করা যায় না। 3. বর্ণালীর মিহি গঠন 2 বা ততোধিক রেখার সমষ্টি হলো বর্ণালী রেখা, যাকে বর্ণালীর মিহি গঠন বলে। বোর মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। 4. বোর তত্ত্ব আপেক্ষিকতার তত্ত্ব মেনে চলে না। 5. রাসায়নিক বন্ধনের পরিমাণগত ব্যাখ্যায় এই তত্ত্বকে প্রয়োগ করা যায় না। 6. বোরের সৌর মডেল কেবল মুখ্য কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা দিতে সক্ষম, কিন্তু বর্ণালী রেখার মিহি গঠন প্রমাণ করে যে অতিরিক্ত কোয়ান্টাম সংখ্যাও রয়েছে। 7. বোর পরমাণু মডেলের ইলেকট্রনের অবস্থান ও বেগ নির্দিষ্ট করা হয়েছে, যা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসরণ করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এবার নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা রয়েছে বা পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো কি আমরা একটু যদি আলোচনা করি সংক্ষেপে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে পরমাণুর কেন্দ্রস্থলে ধনচার্জ বিদ্যমান, বোর পরমাণু মডেলে পরমাণুর কেন্দ্রস্থলে ধনচার্জ বিদ্যমান। ম্যাক্সওয়েলের বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী আবর্তনরত ইলেকট্রনসমূহ অবিরত শক্তি বিকিরণ করছে রাদারফোর্ডের পরমাণু মডেলে, কিন্তু বোরের তত্ত্ব অনুমোদিত কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনসমূহ শক্তি বিকিরণ না করেই ঘুরছে। 3. আবর্তনরত ইলেকট্রনসমূহ কৌণিক ভরবেগের মান কোয়ান্টায়িত নয়, কিন্তু বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে আবর্তনরত ইলেকট্রনসমূহের কৌণিক ভরবেগের মান কোয়ান্টায়িত এবং এই মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়। 4. আবর্তনরত ইলেকট্রন হতে বিকিরণ অবিচ্ছিন্ন হবে, কিন্তু বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে ইলেকট্রন উচ্চ শক্তির অনুমোদিত কক্ষ হতে নিম্ন শক্তির অনুমোদিত কক্ষে লাফ দিলেই শক্তির বিকিরণ ঘটবে এবং তা বিচ্ছিন্ন হবে। 5. পরমাণুর এই মডেল দ্বারা বিভিন্ন মৌলের বর্ণালীর ভিন্নতর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে, কিন্তু বোর পরমাণু মডেলের ক্ষেত্রে এই বর্ণালীর ব্যাখ্যা দেওয়া সম্ভব। 6. এই পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনসমূহ অবিরত শক্তি বিকিরণ করে বলে পরমাণুর স্থায়িত্ব বিনষ্ট হয়। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে পরমাণুর স্থায়িত্ব বিনষ্ট হয়, কিন্তু বোরের পরমাণুর ক্ষেত্রে এই পরমাণুর স্থায়িত্ব বিনষ্ট হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করছি। দুইজন বিজ্ঞানী
একজন রাদারফোর্ড আর একজন বোর, দুই বিজ্ঞানীর পরম মডেল আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবার বোর কক্ষপথকে স্থায়ী কক্ষপথ বলার কারণ কি এটা আলোচনা করি। তাহলে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছ বোর কক্ষকে স্থায়ী কক্ষপথ বলা হয়, কারণ এসব কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে, যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো ক্যাপিটাল এল, যা কোনো পূর্ণ সংখ্যা স্মল এন এবং h/2π এর গুণফলের সমান। ইলেকট্রনের এইসব কক্ষপথে চিহ্নিত এবং অনুমোদিত। এইসব কক্ষপথে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করে না, তাই এই সব কক্ষপথকে স্থায়ী কক্ষপথ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বোর কক্ষপথকে কেন স্থায়ী কক্ষপথ বলা হয়। এটি অনুধাবন প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসতে পারে। আমরা তাহলে এরপর চলে যাব অন্য টপিকসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটা গাণিতিক সমস্যার সমাধান করব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় কক্ষপথের শক্তি যথাক্রমে -3.4 ইলেকট্রন ভোল্ট এবং -1.51 ইলেকট্রন ভোল্ট। একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেলে নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাহলে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় কক্ষপথের শক্তি E2 সমান -3.4 ইলেকট্রন ভোল্ট, তৃতীয় কক্ষপথের শক্তি E3 সমান -1.51 ইলেকট্রন ভোল্ট। নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হট। তাহলে এই ল্যামডা নির্ণয় করতে হলে আমাদের কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা জানি E সমান E3 - E2 বা HF = E3 - E2 বা F = E3 - E2 / H। মানগুলো বসিয়ে দিলে কম্পাঙ্ক পাওয়া যায় 4.56 × 10⁻14 হার্টজ। এখন আবার জানি C = নিউ ল্যামডা বা ল্যামডা = C/নিউ। মানগুলো বসিয়ে দিলে পাওয়া যায় 6.58 × 10⁻7 মিটার। অর্থাৎ নিশ্চিত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য হলো 6.58 × 10⁻7 মিটার। এটিকে আমরা অ্যাংস্ট্রমে লিখতে পারি, অর্থাৎ ল্যামডা সমান 6580 অ্যাংস্ট্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা কিভাবে করা হলো। এই সূত্রগুলি ব্যবহার করে তোমরা বাসায় বসে আরও অঙ্ক করবে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার বোরের পরম মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি Rn ব্যাসার্ধের কক্ষপথে একটি ইলেকট্রন Vn বেগে ঘুরছে। যেহেতু হাইড্রোজেনের পরমাণুর সব থেকে সরল এবং এক পরমাণুর সংখ্যা, এতে একটি মাত্র ইলেকট্রন থাকে,
তাই ধরে নেই ইলেকট্রনের ভর স্মল এম এবং চার্জ ই। সুতরাং নিউক্লিয়াসে ধন চার্জের পরিমাণ প্লাস ই। যেহেতু ইলেকট্রনটি আর এন ব্যাসার্ধের কক্ষপথে ভিএন বেগে ঘুরছে, সুতরাং ইলেকট্রনটির আবর্তনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল এফ সমান এম ভিএন স্কোয়ার বাই আর এন, এবং নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ আকর্ষণ বল এপি সমান 1/4πε0 ই স্কোয়ার বাই আর এন স্কোয়ার। এই তাড়িত বলেই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেয়। সুতরাং আমরা লিখতে পারি এফ সমান এপি। মানগুলো বসিয়ে দিলে পাওয়া যায় ভিএন সমান ই ডিভাইডেড বাই √4πε0 এম আর এন। এটিকে সমীকরণ 1 দ্বারা প্রকাশ করা হলো। বোরের প্রথম স্বীকার্য অনুযায়ী n-তম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভিএন আর এন NH বাই 2π। ভিএন এর মান বসিয়ে দিলে পাওয়া যায় এম ই আর এন 4πε0 mRn NH বাই 2π, বা এম স্কোয়ার ই স্কোয়ার আর এন স্কোয়ার ডিভাইড বাই 4πε0 mRn n স্কোয়ার এইচ স্কোয়ার 4π স্কোয়ার। সুতরাং আর এন n স্কোয়ার এইচ স্কোয়ার ε0 এম পাই স্কোয়ার। এটি হলো আমাদের n-তম কক্ষপথে বোরের ব্যাসার্ধের রাশিমালা। যদি n এর মান 1 হয় তাহলে পাওয়া যায় R1 এইচ স্কোয়ার ε0 এম পাই স্কোয়ার। এই আরএনকে বলা হয় বোরের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বোরের প্রথম কক্ষপথ দ্যাট ইজ গ্রাউন্ড স্টেটের ব্যাসার্ধ বা প্রথম শক্তিস্তরের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ রাশিমালা হচ্ছে R1 এইচ স্কোয়ার ε0 ডিভাইডেড বাই এম পাই স্কোয়ার। আমরা যদি এই বোরের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের বা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের মান নির্ণয় করতে চাই তাহলে উক্ত সমীকরণের সাহায্যে নির্ণয় করা যাবে। আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ এইচ ε0 এম ই এর মান যদি বসাই তাহলে প্রথম কক্ষপথ ব্যাসার্ধের মান পেতে পারি। আমাদের এমসিকিউ হিসেবে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের বা বোরের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় থাকতে পারে। যেহেতু আমরা জানি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের সমীকরণ হলো R1 এইচ স্কোয়ার ε0 ডিভাইডেড বাই এম পাই স্কোয়ার। এখানে এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক =6.63 × 10⁻34 জুল সেকেন্ড। ε0 এর মান হলো 8.85 × 10⁻12 পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার। ইলেকট্রনের ভর স্মল এম =9.1 × 10⁻31 কেজি। ইলেকট্রনের চার্জ ই সমান 1.6 × 10⁻19 কুলম্ব। R1 হট। উক্ত মানগুলো বসিয়ে দিলে পাওয়া যায় R1 5.32 × 10⁻11 মিটার, বা 0.532 × 10⁻10 মিটার, বা R1 0.532 অ্যাংস্ট্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারছি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের মান হলো 0.5
3.2 অ্যাংস্ট্রম। আমরা আজকের অনলাইন ক্লাসে এই পর্যন্তই আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা বাকি শক্তির রাশিমালা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এত সময় যে আলোচনা করা হয়েছে তা ভালো করে শুনেছ এবং খাতায় লিখতে পেরেছ, এবং পরবর্তীতে তোমরা ভিডিওটি দেখে আরও অনেক কিছু জানতে পারবে। তাহলে আজকে মতো এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।